হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আদাব এভরিওয়ান। আজকের ক্লাসটি হচ্ছে তৃতীয় ক্লাস। এর প্রথমে একটি ক্লাস দিয়েছি, তারপরে একটি ক্লাস দিয়েছি। প্রথম যে ক্লাস ছিল সেটি একটি ম্যারাথন, 5 ঘন্টার ম্যারাথন। এই 5 ঘন্টার ম্যারাথনে যত সব অফলাইনের কোয়েশন ছিল 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত, সেই সব কোয়েশন আমি এক ভিডিওতে কভার করেছি। তাই যদি আপনি এই ভিডিও দেখতে এসেছেন, এই ভিডিওটি স্টপ করবেন। স্টপ করে সবার প্রথমে আপনি ম্যারাথনটি কমপ্লিট করবেন। ম্যারাথন কমপ্লিট করার পর যে তারপরে একটি ভিডিও দিয়েছি বা এই ভিডিও আপনি দেখতে পারেন। কারণ ম্যারাথনে যে কোয়েশন সব থেকে বেসিক কোয়েশন, অফলাইনে প্রথমে অনেক বেসিক কোয়েশন আসতো, একদম সহজ, কিন্তু এখন অনেক কঠিন হয়ে গিয়েছে। তাই যদিও বেসিক আসতো, কিন্তু সেখানে সব কনসেপ্ট সেইগুলি কোয়েশনের মধ্যে, সেই কোয়েশনের উপর ভিত্তি করে এখন কোয়েশন আসে। কারণ সিলেবাস তো একদম সেম, এখন পর্যন্ত সিলেবাস চেঞ্জ হয় নাই। তাই সবার প্রথমে আপনি ম্যারাথনটি কমপ্লিট করবেন আমার অনুরোধ, তারপর এই ভিডিও দেখবেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, নিচের কোনটি সক্রিয় ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে সঠিক নয়? মানে অ্যাক্টিভ গ্রামার। যে কোনো একটি ক্লাস চলছে, অ্যাক্টিভভাবে চলছে কি না চলছে সেটি কোনটি হবে? সঠিক নয় মানে নেগেটিভ অপশনটি খুঁজে বের করতে হবে। বিশুদ্ধ সংযোগ সাধনের রূপটির পরিবেশন, পাঠ্য বিষয়ের ব্যাকরণে প্রাসঙ্গিক নিয়মগুলি খুঁজে নেওয়া, বাস্তব জীবন সদৃশ্য সংযোগ সাধনের অভ্যাসের রূপটি প্রদান করা, নিয়মগুলি মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শিখন। এই তিনটি যে অপশন আছে তিনটি পজিটিভ লাগছে, কিন্তু নিয়মগুলি মুখস্থ যখন দেখবেন, অভ্যাস যখন দেখবেন, সেই অপশনটি নেগেটিভ হবে। যখনই দেখবেন মুখস্থ এসে গেছে, আপনি এই কোয়েশনটিতে যদি নেগেটিভ থাকে তাহলে সেই অপশনটি চুজ করবেন। আর যদি দেখেন নেগেটিভ না আর মুখস্থ আছে, সেই অপশন থেকে দূরে চলে যাবে। তাই এটি নেগেটিভের আনসার হবে নেগেটিভ। মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ, সেখানে কখনো অ্যাক্টিভ লার্নিং হবে না। যখন আমরা কোনো বিশেষ তথ্যের জন্য একটি পাঠ পড়ি তাকে বলে কোনো একটি বিশেষ তথ্য। অমনোযোগী পাঠ স্কিমিং, পুঙ্খানুপুঙ্খ পাঠ স্ক্যানিং, জ্ঞাত তথ্যের বিচারে অজ্ঞাত তথ্য নিরূপণ এক্সট্রাপোলেশন, বিশ্লেষণ অ্যানালাইসিস। স্কিমিং হচ্ছে জেনারেল আইডিয়া, জেনারেল ওভারভিউ, জিস্ট, সামারি। যে কোনো জিনিস আপনি জেনারেল আইডিয়ার জন্য পড়বেন তখন হবে স্কিমিং, তাই স্কিমিং অপশনটি হবে না। স্ক্যানিং, যখন আপনি কিছু বিশেষ তথ্যের জন্য পড়ছেন, যেমন আপনি একটি প্যাসেজ সলভ করছেন। প্যাসেজ সলভ করার সময় আপনি কোয়েশন দেখলেন, কোয়েশন দেখে প্যাসেজে গেলেন, প্যাসেজে যাওয়ার পর আপনি প্যাসেজটি পড়লেন, পড়ে এসে যখন দেখবেন আপনার আনসারের সাথে মিলেও গেছে, আপনি পড়া বন্ধ করে ফেলবেন। তখন সেটা কি হবে? তখন আপনি স্ক্যানিং করবেন। শুদ্ধ অপশনটি হচ্ছে স্ক্যানিং। আর জ্ঞাত তথ্যের বিচারে অজ্ঞাত তথ্য নিরূপণ এক্সট্রাপোলেশন হচ্ছে সেই ধরনের কোয়েশন যখন আপনাকে একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করে উত্তরটি দিতে হবে। যেমন থিঙ্ক অ্যাবাউট ইট, এইভাবে কোনো প্রশ্ন থাকলে সেটি হবে এক্সট্রাপোলেশন। এইভাবে কোয়েশন আছে, যেমন তুমি চিন্তা করে বলো, ভেবে বলো, সেটি হবে এক্সট্রাপোলেশন। অন্যান্য কোয়েশনে দেখতে পারবেন এভাবে আসে। তারপরে হচ্ছে বিশ্লেষণ অ্যানালাইসিস। যখন আপনি দুইটি জিনিসের ডিফারেন্স বার করে একটি বিশ্লেষণ বার করবেন, একটি বিশ্লেষণ দেবেন দুইটি কোয়েশনের মধ্যে, তফাৎটি বের করে একটি আপনার যে মতামতটি দিবেন সেটি হবে অ্যানালাইসিস। আমরা মাতৃভাষা দক্ষতা অর্জন করি প্রধানত, আমরা যে মাতৃভাষা শিখি কিভাবে শিখি? মাদার টাং। প্রথা অনুযায়ী শিখন পরিস্থিতিতে বলে শুনে লিখে। যখন আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়বেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ার সময় আপনি লার্নিং করবেন, সেই লার্নিংটি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে একটি প্রথা অনুযায়ী শিখন পরিস্থিতিতে লার্নিং করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু মাতৃভাষা মাদার টাং কি আপনি যখন জন্ম হওয়ার পর কি আপনি কোনো ক্লাসে গিয়েছিলেন বা কোনো স্কুলে গিয়েছিলেন? কোনো স্কুলে যান না, কোনো ক্লাসে যান না,
কোনো ফর্মাল ক্লাসে যান না, ইনফর্মাল তালিকায়, যেমন আপনার মায়ের কথা শুনে, আপনার বাবার কথা শুনে, আপনার ফ্যামিলির মধ্যে যে লোকজন আছে তাদের কথা শুনে, বা আপনার পার্শ্ববর্তী যে লোকজন থাকেন তাদের কথা শুনে আপনি অর্জন করেছেন, সেটি কি করে শুনে। ব্যাকরণের কোন দিকটি আমাদের এই বিশ্বাসে উৎসাহিত করে যে ভাষা শিখন হলো বাস্তবিকভাবে ভাষার নিয়ম, মানে নিয়ম, রুল। রুল কোথায় আছে? আরোহী ডিডাকটিভ, অবরোহী ডিডাকটিভ, আরোহী ইন্ডাকটিভ, সংযোগকারী কমিউনিকেটিভ, ব্যাকরণ অনুবাদ, গ্রামার ট্রান্সলেশন। এক্সাম্পল, এক্সাম্পল টু রুল। এক্সাম্পল টু রুল। এক্সাম্পল থেকে যখন রুলের দিকে যাবেন, যখন কোনো একটি পার্ট পড়াবেন বা যে কোনো কিছু পড়াবেন, যখন আপনি একটি এক্সাম্পল দিবেন, এক্সাম্পল থেকে রুলের মধ্যে যাবেন, উদাহরণ থেকে রুলের মধ্যে যাবেন, নিয়মের মধ্যে, তখন হবে ইন্ডাকটিভ বা আরোহী। আপনি এই আরোহী অবরোহী এটা মনে রাখবেন কিভাবে? যদি ইংরেজি থাকে না, মনে করবেন আরোহী নামটি একটি অনেক সুন্দর নাম, তাই সুন্দর নাম সুন্দর কি কাজে আসে? এক্সাম্পল। প্রথমে যদি এক্সাম্পল হয়ে যায় তাহলে সুন্দর হয়, শিখতে ভালো হয়, তাই আরোহী জানবেন। আর অবরোহী, আরোহী যদি মনে থাকে সুন্দর একটি নাম, আর আরোহীর উল্টা কি হবে? অবরোহী, তাই অবরোহী ডিডাকটিভ মনে রাখতে পারবেন। আর যখন রুল, রুল টু এক্সাম্পল, যখন আপনি একটি রুল দেবেন, যেমন আমরা নাউন কি, নাউনের সর্বপ্রথমে রুল দিয়ে দিলেন, রুল দেওয়ার পর যেমন একটি কি করলেন, নাউনের সংজ্ঞা দিলেন, সংজ্ঞা দেওয়ার পর আপনি আমরা কিভাবে আমাদের স্কুলে শিখেছি, সবাই না, কিছু সংখ্যক ছাত্র তো এভাবেই, আমাদের যে সাধারণ বোর্ডের, আমরা এইভাবেই শিখি যে প্রথমে মুখস্থ করতে হয় তারপর শিখতে হয়। গ্রামার ট্রান্সলেশন, সেটি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন। যখন আপনি রুল দিবেন, যখন একটি সংজ্ঞা লিখে দেবেন তারপর এক্সাম্পল দিবেন, সেটি হবে রুল টু এক্সাম্পল ডিডাকটিভ অবরোহী। সেখানে কোয়েশনের মধ্যে কিছু বাস্তবিক ভাষার নিয়ম, নিয়ম হচ্ছে অবরোহী। তারপরে হচ্ছে আরোহী, আরোহীর মধ্যে এক্সাম্পল, যেমন আপনি বলবেন মোবাইল, চেয়ার, টিভি, এইগুলা কি? এগুলো হচ্ছে নাম। নামের পরে আপনি একটি রুল দিবেন, তার ডেফিনেশনটি দিবেন যে নাউন যে কোনো জিনিসের নাম বোঝালে তাকে কি বলে? নাউন বলে। তখন সেটা হবে আরোহী, মানে ইন্ডাকটিভ। আর গ্রামার ট্রান্সলেশন, গ্রামার ট্রান্সলেশন হচ্ছে যে কোনো জিনিস পড়াবেন যখন, তখন আপনি ট্রান্সলেশন করাবেন। যেমন আমরা মাতৃভাষা ইংরেজি আছে কিছু, ইংরেজিতে আমরা প্রথমে ট্রান্সলেশন করি, ট্রান্সলেশন করে শিখি, সেটা হবে গ্রামার ট্রান্সলেশন মেথড। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নম্বর কম পাওয়ার কারণ খুঁজে পেতে একটি পরীক্ষা পরিকল্পনা করেন, যেটির মাধ্যমে সেটি হলো। এই কোয়েশ্চেনটি অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসে। নির্ণয়াত্মক পরীক্ষা, ডায়াগনস্টিক টেস্ট, দক্ষতামূলক পরীক্ষা, প্রফিসিয়েন্সি টেস্ট, সম্পাদিত কার্যভিত্তিক পরীক্ষা, অ্যাচিভমেন্ট টেস্ট, গ্রহণমূলক পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট। যখন একটি যে কোনো কারণ খোঁজার জন্য, যে কিসের জন্য সেই স্টুডেন্টটি কম নাম্বার পাচ্ছে বা কেন সে পড়া পারছে না, তার যে ঘাটতি খুঁজে পাবেন, তার কমিনা কোথায় হচ্ছে, সেটি আপনি খোঁজার জন্য একটি পরীক্ষা নেবেন। সেই পরীক্ষাটি হবে ডায়াগনস্টিক টেস্ট। যেমন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পর আমরা বলি আমাদের জ্বর হয়েছে বা এইসব অসুবিধা, তখন ডাক্তার কি করেন? আমাদেরকে একটি পরীক্ষা দেন, ব্লাড টেস্ট দেন। তখন আমরা ব্লাড টেস্ট করার পর যে রিপোর্ট আসে, রিপোর্টটি দেখে ডক্টর কি করেন? প্রেসক্রিপশনে ঔষধটি লিখেন, তারপরে আমরা ঔষধ খাই। তাহলে কি করলেন ডক্টর? সবার প্রথমে তিনি ডায়াগনোস করলেন, মানে কি হয়েছে না হচ্ছে জানলেন, যে ব্লাড টেস্ট করে নর্মাল হচ্ছে না পজিটিভ আছে না নেগেটিভ আছে, বা ভালো আছে কি খারাপ আছে, কেমন অবস্থা আছে সেটা জানলেন। তখন কি করলেন? ডায়াগনোস করলেন, সেটি হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট।
প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে যখন আপনি ল্যাঙ্গুয়েজের বিষয়ে কিছু প্রশ্ন পাবেন, যেমন ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হচ্ছে, তখন আপনি ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটি হবে প্রফিসিয়েন্সি টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে উপলব্ধি, একদম শেষে পরীক্ষা, যেমন একদম আপনি যা পড়াচ্ছেন পড়ানোর পর একদম লাস্টে যে পরীক্ষা নেবেন তার রেজাল্টটা কী আসছে সেটা হবে অ্যাচিভমেন্ট টেস্ট। একজন শিক্ষক লিখন শিক্ষণের সংবাদপত্রের একটি প্রতিবেদন ব্যবহার করলেন। শিক্ষণে ব্যবহৃত এই ধরনের উপাদানকে বলা হয় শিক্ষণ সংক্রান্ত উপাদান, স্কলাস্টিক ম্যাটেরিয়াল, প্রাকৃতিক উপাদান, ন্যাচারাল ম্যাটেরিয়াল, বিশুদ্ধ উপাদান, অথেন্টিক ম্যাটেরিয়াল, বাহ্যিক উপাদান, এক্সটার্নাল ম্যাটেরিয়াল। একজন শিক্ষক কী করছেন? সংবাদপত্রের একটি এনভেলপ ব্যবহার করেছেন। সংবাদপত্রটি পড়ার জন্য বানানো হচ্ছে, মানে আমরা যে সাধারণভাবে সংবাদপত্র পেপার পড়ি সেই জন্য বানানো হয়েছে। কিন্তু এখানে কি করছেন তিনি? ওই যে একটি এনভেলপ, সংবাদপত্রের একটি এনভেলপ, প্রতিবেদনটি তিনি ব্যবহার করেছেন পড়ানোর জন্য ক্লাসের মধ্যে, সেটি হয়ে যাবে অথেন্টিক ম্যাটেরিয়াল। যখন অন্য কোনো বিষয়ের জন্য বানানো হবে আর পড়ানোর কাজে লাগানো হবে সেটি হবে অথেন্টিক ম্যাটেরিয়াল। স্বরভঙ্গি, ইন্টোনেশন কিসের বৈচিত্র্য? ধ্বনি, নির্দিষ্ট সুর, বাদ্যযন্ত্র, হাওয়া, সাউন্ড, পিচ, অর্গান, এয়ার। স্বরভঙ্গি, ইন্টোনেশন হচ্ছে পিচ, যে যখন বলবেন তখন সুরের যে উত্তাপ চাড়াও আছে সেটি হবে ইন্টোনেশন। শ্রেণী থেকে মাতৃভাষাকে বিতাড়িত করা কোন প্রক্রিয়া গঠনমূলক বৈশিষ্ট্য? প্রত্যক্ষ, ডাইরেক্ট, দ্বিভাষিক, বাইলিঙ্গুয়াল, ব্যাকরণ অনুবাদ, গ্রামার ট্রান্সলেশন, শিল্পকলা সম্পর্কিত শিক্ষণ, আর্ট ইন্টাগ্রেটেড লার্নিং। বাইলিঙ্গুয়াল হচ্ছে দুইটি ল্যাঙ্গুয়েজ, যখন দুইটি ল্যাঙ্গুয়েজের কথা আসবে তখন বাইলিঙ্গুয়াল হবে। আর ব্যাকরণ অনুবাদ মানে গ্রামার ট্রান্সলেশন, সেখানে অনেক মাতৃভাষার প্রয়োগ হবে, মাতৃভাষার কথা চলবে, সব সময় মাতৃভাষা দিয়ে ক্লাসটি হবে। কিন্তু ডাইরেক্ট যখন আপনার মাতৃভাষাকে একদম ব্যবহার করা হবে না, শুধু ডাইরেক্টভাবে ইংরেজিতে পড়ানো হবে, ইংরেজির ক্লাস চলছে শুধু ইংরেজি থাকবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হবে না, তখন মাতৃভাষাকে বিতাড়িত করা হবে, মানে মাতৃভাষার কোনো রকমেরই ইউজ করা হবে না, সেটি হবে ডাইরেক্ট। নির্ণয়াত্মক পরীক্ষা, ডায়াগনস্টিক টেস্ট পরিচালনার মাধ্যমে, যে আগে ছিল ডায়াগনস্টিক টেস্ট আনসার। সংশোধনমূলক পরিকল্পনার ভিত্তিতে শিক্ষার্থীদের ঘাটতিগুলো খুঁজে নেওয়া হয়। বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য প্রার্থীর যোগ্যতা নির্ণয় করা হয়। চাকরি দেওয়ার ক্ষেত্রে যোগ্যতামূলক পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীদের যোগ্যতার বিচার করা হয়। ডায়াগনস্টিক টেস্ট দিয়ে কী করা হয়? সংশোধনমূলক পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের ঘাটতিগুলি, যে কমিনা আছে সেই কমিনাগুলি খোঁজার জন্য ডায়াগনস্টিক টেস্ট করা হয়। মূল্যায়ন প্রসঙ্গে নিচে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক নয়? মূল্যায়ন হলো পরিমাপের অধিক উপলব্ধিমূলক পদ্ধতি, এটি সঠিক। মূল্যায়ন হলো পরিমাণগত এবং গুণগত দুটি, এটিও সঠিক। মূল্যায়ন সামগ্রিক শিক্ষণ প্রক্রিয়া পরিমাপের সঙ্গে সম্পর্কিত, এটি সঠিক। মূল্যায়ন হলো শিক্ষার্থীদের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে প্রতিক্রিয়া জ্ঞাপন। আপনি ইভ্যালুয়েশন করবেন কখনো যে ছাত্রটির দুর্বলতা আর ক্ষমতা সেটি মাপবেন না, দুর্বলতা ও ক্ষমতা সেটা মাপার দরকার নয়, আপনি বুঝে ডায়াগনোজ করে তার রেমেডি দিবেন। সঠিক অপশনটি হচ্ছে 4 নম্বর। ভাষা শিক্ষণে রচনাত্মক আবেদন, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ প্রত্যাশা করেন যে শিক্ষক। পূর্বরচিত জ্ঞান, কনস্ট্রাকটিভিস্ট ক্লাস যেখানে অ্যাক্টিভ ক্লাস থাকবে। পূর্বরচিত জ্ঞান শিক্ষার্থীকে প্রদান করবে।
নিজস্ব পাঠ্যক্রম প্রস্তুত করবেন, নিজস্ব পাঠ্যপুস্তক নির্মাণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করবেন, নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করে জ্ঞানার্জনে শিক্ষার্থীদের সহায়তা করবেন। নিজস্ব অভিজ্ঞতা, শিক্ষক কী করছেন? ভাষা শিক্ষণের রচনা আবেদন প্রত্যাশা করেন যে শিক্ষক নিজস্ব অভিজ্ঞতা, নিজের যে অভিজ্ঞতা তা ব্যবহার করবেন, জ্ঞানার্জনে শিক্ষার্থীদের সহায়তা করবেন। নিজের যে অভিজ্ঞতা সেটি ব্যবহার করে স্টুডেন্টদের সহায়তা করবেন। পঠন পূর্ব কাজের অর্থ হলো, পঠন মানে রিডিং, রিডিংয়ের কার্যের অর্থ হলো রিডিং পূর্বে মানে রিডিংয়ের আগে। শিক্ষার্থীর পঠন দক্ষতার মূল্যায়ন করা, পড়ানোর আগেই আপনি মূল্যায়ন করে ফেলবেন। কঠিন শব্দ এবং শব্দগুচ্ছের অর্থ বলে দেওয়া, যে কঠিনগুলি শব্দ আছে সেগুলি শব্দের অর্থ বলে দেবেন। শিক্ষার্থীকে মূল ধারণার সঙ্গে পরিচয় ঘটানো এবং উৎসাহিত করা। পঠন প্রসঙ্গে ব্যাকরণ বিষয়গুলি ব্যাখ্যা করা। শিক্ষার্থীকে মূল ধারণার সঙ্গে পরিচয় ঘটানো, যে মূল ধারণা আছে, গল্পটির মূল ধারণা কী সেটার সঙ্গে আপনি সাক্ষাৎ করাবেন, তার জন্য উৎসাহিত করবেন, মোটিভেট করবেন, তারপরে একটি পাঠ আরম্ভ করবেন। তো পাঠ পড়ানোর আগে তাকে মোটিভেট করা অত্যন্ত দরকার। নিচের কোনটি আবর্তনশীল পদ্ধতিতে সংযোগ সাধন করে? সেন্ডার, রিসিভার, ফিডব্যাক। যখন আপনি আপনার স্টুডেন্ট পড়া পারছে বা পারছে না, তখন আপনি একটি ফিডব্যাক দেখবেন, তখন তার মনে অত্যন্ত ভালো লাগবে। তখন সেটা কী হবে? আবর্তনশীল পদ্ধতি পড়ে যে ফিডব্যাক। একজন শিক্ষক প্রথমে কয়েকটি উদাহরণ দিয়ে বিশেষের ব্যাখ্যা করলেন এবং তারপর একটি সংজ্ঞা বললেন। এই প্রক্রিয়া হলো আরোহী পদ্ধতি ইন্ডাকটিভ মেথড, অবরোহী পদ্ধতি ডিডাকটিভ মেথড। আরোহী এবং অবরোহী পদ্ধতি দুটোই প্রত্যক্ষ পদ্ধতির ডাইরেক্ট মেথড। এই কোয়েশনটিতে আমি আগে বলেছি, আপনারা একটু চিন্তা করেন, চিন্তা করে আপনারা কমেন্ট করেন, তারপর আমি বলছি। যখন তিনি এক্সাম্পল থেকে রুলের দিকে যাবেন আর রুল থেকে এক্সাম্পলে যাবেন, এক্সাম্পল থেকে রুল যখন যাবেন তখন সেটি কী হবে? ইন্ডাকটিভ। আর রুল থেকে যখন এক্সাম্পলে যাবেন তখন কী হবে? ডিডাকটিভ। সেখানে দুটি হবে না, কারণ প্রথমে উদাহরণ দিচ্ছেন, তারপর বিশেষের ব্যাখ্যা বলছেন। কার কার আনসারটি সঠিক ছিল একটি হাততালি দেন। যখন একজন শিক্ষক ভাষা শিক্ষণের সময় বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের অধ্যয়নগুলি ব্যবহার করে, তখন এই ধরনের আবেদনকে বলা হয় উদ্দেশ্যমূলক ভাষা শিক্ষণ, অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, বিবিধ ভাষা শিক্ষক, প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টেস্টিং, শৃঙ্খলাবদ্ধ ভাষা শিক্ষণ, ডিসিপ্লিন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ টিচিং, পাঠ্যক্রমে ব্যবহৃত ভাষা, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। যখন আপনি বিজ্ঞান পড়াচ্ছেন, বিজ্ঞান পড়ানোর সময় আপনি কী করবেন? সমাজবিজ্ঞান থেকে। সায়েন্স ক্লাস করাচ্ছেন, সায়েন্স ক্লাসে আপনি কী করবেন? এসএসটি থেকে একটি এক্সাম্পল এনে দেবেন। তখন কি করবেন? বা ইংরেজি পড়াচ্ছেন, ইংরাজি পড়ানোর সময় আপনি বাংলা থেকে একটি উদাহরণ দেবেন। তখন আপনি এটি হবে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, পাঠ্যক্রমে ব্যবহৃত ভাষা। নিচের কোনটি উৎপাদনশীল ক্ষমতা প্রোডাক্টিভ স্কিল? শ্রবণ এবং পঠন, শ্রবণ এবং বাচন, বাচন এবং লিখন, লিখন এবং পঠন। স্কিল কি আছে? লিসেনিং, স্পিকিং, রিডিং, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এখানের মধ্যে যে চারটি স্কিল আছে LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিং অ্যান্ড রিডিং এটি হচ্ছে
প্যাসিভ স্কিল। যখন আপনি লিসেন করবেন, আমি বলছি আপনি শুনছেন, তখন কি করছেন? আপনি লিসেন করছেন, আপনি একদম এখন আনাম কিছু বলছেন না, একদম প্যাসিভ আছেন। তারপরে আমি রিডিং, আপনি কিছু পড়ছেন, আপনি যখন পড়ছেন তখন আপনি কি করবেন? পড়া থেকে আপনি রিসিভ করবেন, সেটি হবে রিসেপটিভ স্কিল। সেটি আপনি রিসিভ করবেন, সেটি হবে রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল। যখন আপনি কিছু শুনবেন আর যখন আপনি কিছু পড়বেন, তখন আপনি রিসিভ করবেন, আপনার ভিতরে ঢুকাবেন, আপনার মস্তিষ্কে ঢুকাবেন, সেটি হবে রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল। আর যখন আপনি স্পিকিং আর রাইটিং, যখন আপনি কথা বলবেন, কথা বলার পর কি করবেন? আপনি আপনাকে এক্সপ্রেস করবেন। যখন আপনি লিখবেন, লেখার পর আপনি কি করবেন? আপনাকে এক্সপ্রেস করবেন। এই যে স্পিকিং অ্যান্ড রাইটিং, সেটি স্পিকিং অ্যান্ড রাইটিং হবে, তখন আপনি অ্যাক্টিভ থাকবেন। আপনি যখন কথা বলবেন, আমি এখন কথা বলছি, আমি কি অ্যাক্টিভ? সেটা হবে অ্যাক্টিভ স্কিল। এই জায়গা থেকে প্রত্যেকবার কোয়েশন আছে। অ্যাক্টিভ স্কিল বা এটাকে বলে এক্সপ্রেসিভ, এক্সপ্রেসিভ স্কিল সেটাকে বলে, বা এটাকে প্রোডাক্টিভ স্কিল বলে। তিনটা: লিসেনিং, রিডিং। লিসেনিং অ্যান্ড রিডিং কি রিসেপটিভ স্কিল, প্যাসিভ স্কিল। এই লিসেনিং আর রিডিংকে রিসেপটিভ আর প্যাসিভ স্কিল বলা হয়। আর স্পিকিং, রাইটিং, এটাকে অ্যাক্টিভ স্কিল বলা হয়, এক্সপ্রেসিভ স্কিল বলা হয় বা প্রোডাক্টিভ স্কিল বলা হয়। তিনটা: অ্যাক্টিভ স্কিল, এক্সপ্রেসিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল। আর লিসেনিং আর রিডিং হচ্ছে রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল। এখানে কোয়েশ্চন কি ছিল? প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিল কি? বাচন এবং লিখন। বাচন হচ্ছে স্পিকিং আর লিখন হচ্ছে রাইটিং। যখন আপনি বলবেন, যখন আপনি লিখবেন, তখন এক্সপ্রেস করবেন, সেটাকে প্রোডাক্টিভও বলতে পারেন, এক্সপ্রেসিভ বলতে পারেন বা অ্যাক্টিভ স্কিল বলতে পারেন। এই তিনটি অপশন ভালোভাবে মনে রাখবেন: প্রোডাক্টিভ, এক্সপ্রেসিভ, আরেকটি হচ্ছে কি প্রোডাক্টিভ, এক্সপ্রেসিভ আর অ্যাক্টিভ স্কিল। সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের একটি গল্প শুরু করার পূর্বে সেই গল্পটি সম্পর্কে কিছু ধারণা সংগ্রহ করতে বলেন। তিনি এখানে কি বোঝানোর প্রয়াস করেছেন? মানে একটি গল্প শুরু করছেন, গল্প শুরু করার আগে একটি ধারণা সংগ্রহ করার জন্য তিনি একটি চেষ্টা করলেন। সে যে চেষ্টা করলেন, সেখানে তিনি কি করলেন? ব্যক্তিগত পঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পঠন প্রচার, শিক্ষার্থীর পূর্বলব্ধ জ্ঞানের সঙ্গে সংযোগ স্থাপন, শ্রেণীতে সক্রিয় পঠন এবং শিক্ষণের জন্য সামাজিক কার্যপ্রক্রিয়া প্রচার, পূর্ববর্তী লিখন প্রক্রিয়া শিক্ষার্থীদের ব্যস্ত রাখার জন্য একটি পদ্ধতি গ্রহণ। যখন ব্যস্ত দেখবেন, সেটি নেগেটিভ অপশন। ব্যস্ত যখনই দেখবেন, তখন ব্যস্ত থেকে এইভাবে ক্রস করে চলে যাবেন। শিক্ষার্থীর পূর্বলব্ধ জ্ঞানের সঙ্গে সংযোগ স্থাপন, এই অপশনটি হচ্ছে সঠিক। সেখানে আপনি প্রিভিয়াস নলেজ টেস্ট করছেন। যখন একটি গল্প পড়াবেন, তখন আপনি প্রিভিয়াস নলেজ টেস্ট করে তারপর পাঠটি শুরু করবেন। জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি 2020 অনুযায়ী নিচে প্রদত্ত কোনটি সত্য নয়? এনইপি 2020 অনুযায়ী কোনটি সত্য নয়? তার মানে তিনটি সত্য থাকবে, একটি ভুল থাকবে। বিদ্যালয়ের প্রারম্ভিক বছরগুলিতে গৃহের ভাষা মাতৃভাষা অধ্যয়ন, মানে বিদ্যালয় স্কুলের শুরুয়াতি যে ক্লাসগুলি আছে, প্রাইমারি স্টেজ 1 to 5, সেটাতে মাতৃভাষার ব্যবহার করবেন। বিদ্যালয়ে
মধ্যম স্তরে সেকেন্ড ইয়ার স্টেজে ধ্রুপদী ভাষার অধ্যয়ন। ধ্রুপদী ভাষা হচ্ছে তামিল, তেলেগু, সংস্কৃত, কন্নড়, মালয়ালম, ওড়িয়া। এই ভাষাগুলি সেকেন্ড ইয়ার স্টেজে করবেন। এটিও সঠিক, এটিও সঠিক। বিদ্যালয়ের মাধ্যম স্তরে বিদেশি ভাষার অধ্যয়ন। মধ্যম স্তরে কী করবেন? বিদেশি ভাষার অধ্যয়ন করাবেন, মানে মধ্যম স্তরে বিদেশি ভাষা শেখাবেন। বিদ্যালয়ের প্রারম্ভিক বছরগুলিতে নির্দেশের মাধ্যম ইংরেজি। এনইপি 2020 কি বলেছে যে শুরুর থেকেই ইংরেজি শিক্ষা দেওয়া, ইংরেজিভাবে পড়াবেন, মানে ডাইরেক্টভাবে। শুরুতে কখনো আপনি ইংরেজি পড়াতে পারবেন না, এমনি পড়াবেন, কিন্তু যে বিদ্যালয়ের প্রারম্ভিক বছর নির্দেশ দেবেন, ইনস্ট্রাকশন যেটি দিবেন সেটা কি করবেন? ইংরেজিতে দেবেন, সেটা কখনো হবে না। তাই নেগেটিভ অপশন কি? নেগেটিভ আনসার। পঠন হলো রিডিং কি? অক্ষরগুলির ধ্বনির মাধ্যমে পাঠ করা, শব্দগুলি ধীরে ধীরে বানান পড়া, অর্থ গঠন, শব্দের অক্ষরগুলি পঠোদ্ধার করা। যখন আপনি যে কোনো একটি গল্প রিডিং করবেন, রিডিং করার পর আপনি যদি অর্থ গঠন করতে না পারেন, তাহলে সেটি কি হবে? যখন আপনি অর্থ গঠন করবেন, বুঝবেন পাঠের অর্থ কি সেটা ভালোভাবে বুঝবেন, তখন সেটা হবে অর্থ গঠন। শব্দের অক্ষরগুলি পঠোদ্ধার করা, শুধু শব্দ না, পুরো পাঠটি যা পড়বেন সেটির যে অর্থ গঠন করতে পারবেন বা বুঝবেন। ভারতবর্ষের ভাষাগত শিক্ষানীতির ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসিস লক্ষ্য হলো মাতৃভাষা নির্ভর বহুভাষিকতা। বিদ্যালয় শিক্ষায় মাতৃভাষা নির্ভর বহুভাষিকতার মূল ভূমিকা কী? মাল্টিলিঙ্গুয়ালিজম কী? সব শিক্ষার্থীরাই তাদের বিদ্যালয় শিক্ষা শুরু করবে মাতৃভাষায় এবং ধীরে ধীরে আরও ভাষা শিখতে থাকবে। সব শিক্ষার্থীরাই বিদ্যালয়ের ভাষা ইংরেজি এবং হিন্দি এবং পরবর্তীতে বিদেশি ভাষা শেখে। সব শিক্ষার্থীরা সরকারি ভাষা ইংরেজি এবং বিদেশি ভাষা শিখবে। সব শিক্ষার্থীরাই মাতৃভাষা শিখবে এবং মাতৃভাষার মাধ্যমে শিখবে। বিদ্যালয়ের যে প্রথম যখন স্কুলে ভর্তি হবে, সব শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় শিক্ষা শুরু করবে মাতৃভাষায়। যখন স্কুলে গিয়ে অ্যাডমিশন হবে তখন থেকে সবার প্রথমে মাতৃভাষা দিয়ে শুরু করবে, তারপর সে অন্য ভাষা ধীরে ধীরে একটি থেকে আরেকটিতে যাবে। যেমন মাতৃভাষা ভালোভাবে শেখার পর অন্যান্য ভাষা যাবে। তাই সবার প্রথমে মাতৃভাষা। এই তিনটি অপশন ভুল। বিদ্যালয়ের ভাষা নয়। আপনার মনে হতে পারে যে এটি বিদ্যালয়ের ভাষা, যে 2 নম্বর কোয়েশনটি, সেটা 2 নম্বর কোয়েশন হবে না। অফিসিয়াল আনসার কিতেও 1 নম্বর দেওয়া। আমি যেগুলি আনসার বলছি সবগুলি অফিসিয়াল আনসার কি অনুযায়ী বলছি, কোনোটি আমার মন গড়া বলছি না। ভাষার চুক্তিবদ্ধতা, এঙ্গেজমেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ কি? ভাষা কি তার গবেষণা। শিক্ষার্থীরা ভাষা নিয়ে কাজ করবে এবং কোন উদ্দেশ্যে তা ব্যবহার করবে। শিক্ষার্থীরা আবৃত্তি মুখস্থ করে ভাষা শিখবে। শিক্ষার্থীরা শিখবে ভাষার চুক্তিবদ্ধতা কি? ইমার্জেন্ট উইথ ল্যাঙ্গুয়েজ হচ্ছে শিক্ষার্থীরা ভাষা নিয়ে কাজ করবে, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা কাজ করবে এবং কোন উদ্দেশ্যে তারা ব্যবহার করবে। শিশুরা মানুষ শিখে বিশেষ কষ্ট না করে মাতৃভাষা, বিশেষ কষ্ট না করে বিদেশি ভাষা। সব শিশুরা একই উপায়ে ভাষা শেখে। দৈনন্দিন ব্যবহারের উদ্দেশ্যে মাতৃভাষা শেখার জন্য প্রচুর চেষ্টা প্রয়োজন। শিশুরা বা মানুষ মাতৃভাষা শিখতে কি কষ্ট হয়? অটোমেটিক হয়ে যায়, এটি অ্যাকুইজিশন হয়ে যায় মাতৃভাষা। নিচের কোন বিবৃতিটি সত্য? মানে 3টি মিথ্যা থাকবে, একটি সত্য থাকবে। দ্বিতীয় ভাষা শিখনে মাতৃভাষার অনুপ্রবেশ ঘটে। মাতৃভাষা দ্বিতীয় ভাষার শিখনে না সহায়তা করে না অনুপ্রবেশ করে। মাতৃভাষা দ্বিতীয় ভাষা শিখনে সংস্থান, মাতৃভাষা দ্বিতীয় ভাষা শিখনে সহায়তা করে। আপনার যে মাদার টাং সেটি আপনাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করে, সেটি কখনো বাধা প্রবেশ করে না। এই অপশনটি সঠিক। নিচের কোনটিকে উচ্চারণ শিক্ষণে কার্যকারী বলা যেতে পারে?
উচ্চারণজনিত অভ্যাসের মাধ্যমে, দূরোচ্চার্য শব্দের টাং টুইস্টার্স মাধ্যমে, ধ্বনিতত্ত্বের শিক্ষণের মাধ্যমে, নীরব পঠনের মাধ্যমে। যখনই উচ্চারণ শেখাবেন তখন আপনি টাং টুইস্টার যে আছে, টাং টুইস্টারটি দিলে ভালো হবে। তখন টাং টুইস্টারের মাধ্যমে শিক্ষণ, উচ্চারণ যে শিক্ষা আছে সেটি ভালোভাবে শিখতে পারবে। যদি আপনার একটি টাং টুইস্টার জানা থাকে তাহলে কমেন্টে লিখবেন। কবিতার শিক্ষণ পদ্ধতির উদ্দেশ্য হল ভাষা শিক্ষণ, ব্যাকরণ, স্বরাংশ এবং শব্দাবলী শিক্ষণ, মুখস্থ করা এবং গান গাওয়া, কবির সম্পর্কে, তার সময় সম্পর্কে জানা, ধারণা, সৌন্দর্য বোধ, ভাষা ব্যবহার এবং কাব্যিক শৈলী উপভোগ করা। যখনই আপনি কবিতা পড়াবেন, কবিতা কিসের জন্য পড়াবেন? এনজয়মেন্ট বা অ্যাপ্রিসিয়েশনের জন্য। ধারণা, যেটি ধারণা কি আছে, সৌন্দর্য বোধ, ভাষার ব্যবহার, কাব্যিক শৈলীর উপভোগ করা, সেটি অপশন সঠিক। নিচের কোনটি পঠন পরবর্তী কার্য নয়? মানে পঠন কি? পড়া, পড়ার পরের কার্য নয়। তিনটি থাকবে পড়ার আগের আর মানে পড়ার পরের, কিন্তু একটি থাকবে না। শিক্ষক শিক্ষার্থীদের আগোছলা গল্পটিকে তারা যেভাবে পড়েছে সেই ক্রম অনুযায়ী পুনরায় সাজাতে বলবেন। একটি পাঠ পড়েছেন, পাঠ পড়ার পর আপনি চার লাইন তুলে দিলেন উল্টো পাল্টা করে, তখন আপনি 4টি লাইন দিয়ে বলবেন 1 নম্বর 2 নম্বর, তখন তাদেরকে বলবেন এগুলি সাজিয়ে দেখাও। সেটা হবে। শিক্ষক শিক্ষার্থীদের পঠিত পাঠে ব্যবহৃত শব্দগুলি থেকে নতুন শব্দ তৈরি করতে বলবেন। যে পড়েছেন তারা সেই পাঠের মধ্যে নতুন যে কোনো শব্দ থেকে তারা কি করবে? নতুন শব্দ তৈরি করবে। শিক্ষার্থীদের পাঠ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে পাঠ্য বিষয়ে সেই লেখকের একটি চিঠি লিখতে বলা হবে। শিক্ষক পাঠের লেখকের সঙ্গে এবং পাঠের অন্তর্গত নতুন সঙ্গে পরিচয় করাবেন তিনি পঠনের পূর্বে, পঠনের পরে নয়। তাই এই অপশনটি সঠিক নয়। এই অপশনটিকে সঠিক ধরে ফেলতে পারেন, কিন্তু এখানে যখন আপনি পরিচয় ঘটাবেন সবার প্রথমে। ভাষা শিক্ষায় কেন্দ্রীয়করণ এর অর্থ: ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য কেবলমাত্র বিষয়ের উপর গুরুত্ব দেয়, বিষয় শিখন ভাষা নিয়ে ভাবে না। ভাষা শিখন মূলত বিষয় শিখন, সব বিষয় শিখন মূলত ভাষা শিখন, সব বিষয় শিখন মূলত ভাষা শিখন। যা কিছু শিখছেন সেটা কি? ভাষা শিখছেন। লিখনে প্রক্রিয়ামূলক আবেদন প্রসেস অ্যাপ্রোচ অন্তর্ভুক্ত করে ধারণা, সম্পাদনা, পুনর্লেখ, চূড়ান্ত খসড়া নির্মাণ সম্পর্কিত চিন্তন, পরিলেখ, আউটলাইন, সম্পাদনা এবং পুনর্লিখন সম্পর্কিত লিখন, পরিলেখ নির্মাণ, খসড়া লিখন, পুনর্বিচার এবং চূড়ান্ত খসড়া নির্মাণ, বেশি করে লেখা, সংশোধন এবং সম্পাদন। সম্পাদনার যে স্তর, এটি একদম প্রসেস, রাইটিংয়ের যে প্রসেস সবার লাস্টের যে স্টেজ সেটি হচ্ছে সম্পাদনা বা পাবলিশ। আর সবার প্রথম যে স্তর হচ্ছে, সবার প্রথমে মানসিক উচ্ছ্বাস, ব্রেইন স্টর্মিং। আপনি সবার প্রথমে যে কোনো জিনিস লেখার আগে মাথায় একটু চিন্তা করবেন, একটু আইডিয়া লাগাবেন। তাই প্রসেস অ্যাপ্রোচ রাইটিংয়ে আপনি সবার অপশনের মধ্যে সবার প্রথমে ব্রেইন স্টর্মিংটি খুঁজে বার করবেন বা মানসিক উচ্ছ্বাস, তারপরে পরিলেখ নির্মাণ, তারপরে খসড়া লিখন, পুনর্গঠন, পুনর্বিচার, সম্পাদনা এবং চূড়ান্ত খসড়া লিখন। আস্থা 8ম শ্রেণীর ইংরেজি ভাষার শিক্ষিকা। তিনি তার শিক্ষার্থীদের ভূগোল পাঠ্যপুস্তক থেকে একটি পাঠ অধ্যায় পড়তে বললেন এবং বিষয়টির সারমর্ম এবং ভাষা দুটোই শেখার জন্য তাদেরকে একটি শব্দ তালিকা বোধমূলক কার্য দিলেন। এই পদ্ধতি প্রক্রিয়া কী নামে পরিচিত? আয়ত্তাধীন বিষয় থেকে উপাদান সংগ্রহ, রিসোর্স ফ্রম আদার ডোমেইনস।
ভূগোল পঠন, শব্দাবলী শিখন, পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষা। সেখানে কি হচ্ছে, পাঠ্যক্রম ভিত্তিক ভাষা, বা এই জায়গায় যদি ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম থাকতো সেটি অপশনও শুদ্ধ হয়ে যেত। মান নির্ণয়ের জন্য প্রতিক্রিয়া জ্ঞাপন হলো যা শিখেনি তা খুঁজে বের করা, যে দক্ষতা বা বিষয় অধিক মনোযোগ প্রয়োজন তা শিক্ষার্থীকে জানিয়ে দেওয়া, যা শিক্ষার্থীরা জানে না তা শিক্ষককে জানিয়ে দেওয়া, পাঠ্যক্রম এবং পাঠ্যবস্তুকে পুনর্বিচার সম্পর্কিত পদ্ধতির জন্য। যে দক্ষতা বা বিষয়ে অধিক মনোযোগ প্রয়োজন তা শিক্ষার্থীকে জানিয়ে দেওয়া। যেমন এই জায়গায় তোমার ভুল হয়েছে, এখানে তুমি ভালোভাবে মনোযোগ দেবেন। যখন আপনি মান নির্ণয় করবেন বা যে কোনো একটি পরীক্ষা নেবেন, পরীক্ষা নেবার পর আপনি কী করবেন, যে তোমার ম্যাথসে কম নাম্বার আসছে, তাই তুমি কি করবে, ম্যাথসের বেশি প্র্যাকটিস করবে। এইভাবে এখানেই ক্লাসটি সমাপ্ত হলো। আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটি, এবং যদি ক্লাসটি ভালো লাগে লাইক করবেন। কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ চ্যানেলটি একদম নয়া। যদি আপনি শেয়ার করেন তাহলে অন্যান্যদের জানা হবে যে এখানে বাংলার ক্লাস পাওয়া যাচ্ছে। তাই আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ।